শুরু করছি প্রিয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের তৃতীয় পর্ব। লিখেছেন নাবিলা ইশক। তন্ময়ের ফোনে লাগাতার কল আসছে। তাকে কল করছে পরিবারের সবাই। যেমন বড় চাচু তাকে 2বার কল করেছে, ছোট চাচু করেছে 4বার, ছোট চাচি 6বার, তার মা করেছে 9বার। মোট কথা শত শত মিসড কল এসেছে, কিন্তু তন্ময় দেখেনি। সাইলেন্ট করা ছিল তার ফোন। এখন হাতে নিয়ে কল দেখেও কাউকে কল ব্যাক করেনি। সবাই অরু এবং দীপ্তর চিন্তায়। স্কুল থেকে হয়তো এতক্ষণে বাড়িতে ফোন গিয়েছে তাদের অ্যাবসেন্সের। তন্ময় সাবিয়াকে বলল, তোর ফোন কই? ফোন অফিসে। ধর কথা বল, জানিয়ে দে ওরা তোর কাছে। তন্ময় তার ছোট চাচুকে কল ব্যাক করে সাবিয়াকে ধরিয়ে দিল। সাবিয়া সবকিছু খুলে বলল। এগুলো শুনে রেগে গেল বাড়ির সবাই। আজ বাড়িতে গেলে অরু এবং দীপ্তর খবর আছে। দীপ্ত শীতে এবং ভয়ে কাঁপছে অরুর পাশে। তার পাছায় আজ ড্রাম বাজাবে তার বাবা। অবশ্য অরুর কপালেও শনি আছে, সেটা ভেবে ভয় কিছুটা কমে গেল তার। সে তো আর একা মায়ের খাবে না, অরুও খাবে সাথে। আপাতত রাতের বাজছে 8টা, বৃষ্টিও থামছে না। এদিকে কম বেশি সকলের কাপড় চোপড় ভিজে ভিজে। অরু সমানে হাসি দিচ্ছে, দীপ্ত নাক লাল হয়ে গিয়েছে। এই বাচ্চার জ্বর আসবে বলে কপাল ছুঁয়ে দেখলো গরম। রাগান্বিত তন্ময় ডিসিশন নিল তার বাইকের চাবি অয়নকে দিয়ে এখনই অরুতে নিয়ে বাসে করে রওনা হবে। অয়ন তন্ময়কে বলল, ভাই এখানকার বাসগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে, খালি বাস পাওয়া একটু মুশকিল। অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর 2 সিট ফাঁকা হয়েছে। এমন একটি বাস পেল। সামনে গেলে আরও সিট খালি হবে বলা হয়েছে। তন্ময় সাইকেলগুলো বাসের ছাদে তুলতে বলল হেল্পারকে। অয়নের সাইকেল সহ সবগুলো সাইকেল তোলা হয়েছে। তারপর অরুদের নিয়ে উঠে গেল বাসে। খালি 2টি সিটে দীপ্ত এবং মার্জি বসেছে। ওদের দুজনের অবস্থা বেশ নাজুক। অবশ্য মার্জি বলেছে সে দাঁড়াবে, বরং অরু বসুক, কিন্তু অরু না করে দিল। সে দিব্যি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে। আরো প্যাসেঞ্জার উঠছে দেখে তন্ময় অরুর পেছনে দাঁড়ালো। এক প্রকার সে তন্ময়ের 2 হাতের ভেতর। ভেজা শরীরে তন্ময়ের সাথে লেগে থাকতে অরুর অদ্ভুত লাগছে। কেমন যেন তার ঘন ঘন শ্বাস ফেলতে হচ্ছে। আর চোখে পিছু ফিরতে নিলে তন্ময় তার ঘাট চেপে ধরে সোজা করে। রক্তিম চোখে তাকিয়ে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক। অরু তার কথা মতো একদম সোজা হয়ে দাঁড়ালো। কখন 2 হাত স্ট্যান্ড করে ছেড়ে দিল তার মনে নেই। হঠাৎ বাস ঝাঁকিয়ে উঠল। অরু সামনে পড়ে যেতে নিচ্ছিল। নিজেকে বাঁচাতে পেছনে যা পেয়েছে টেনে ধরেছে। তন্ময়ের বুকের দিকে শার্টের 2টো বোতাম শব্দ করে ছিঁড়ে গেল। অরু হতবাক হয়ে গিয়েছে। বড় বড় চোখ করে ফিরে তাকালো। সে তন্ময়ের বুকের শার্ট টেনে ধরেছিল। মাথা তুলে তাকিয়ে দেখল তন্ময়ের চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। ভয়ে অরুর গলাটা শুকিয়ে কাট কাট। সে নিচে তাকিয়ে বোতাম খুঁজতে লাগলো। পেল না। না পেয়ে শার্ট গুছিয়ে দিয়ে ভয়ে ভয়ে বলল, আমি সেলাই করে দিব। হ্যাঁ ভাইয়া। তন্ময় রাগে বাকরুদ্ধ। সে ঠিক কি করবে এই মেয়ের সাথে বুঝে উঠতে পারছে না। একটা মানুষ এতটা মেসি কিভাবে হয়? ইচ্ছে করছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে। নিজেকে কোনো রকমের সামলে অরুকে ঘুরিয়ে ফেললো। অরুর হাত 2টো পেছন থেকে পেঁচিয়ে ধরে রাখলো। এভাবেই পুরোটা রাস্তা যাবি। চোখ জোড়া ভিজে উঠেছে অরুর। খুব ব্যথা পাচ্ছে। সে কি ইচ্ছে করে করেছে নাকি? লোকটা শুধু অরুকে বকাঝকা করে। ছোট্ট মনের তাকে এভাবে বকাঝকা করলে হয়? কয়েকবার হাত ছাড়াতে চাইল। তন্ময় আরো শক্ত করে ধরল। উপচে পড়া চোখের জল নিয়ে অরু এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করেছে। তার বুকে এত দ্রুত বেগে ছুটছে কেন? মাথা ব্যথা নিয়ে দীপ্ত পাশের মুখ লুকিয়ে হাসছে। একসময় শব্দ করে হাসতে লাগলো। তার হাসি দেখে অরু রেগে গেল। চোখ রাঙিয়ে তাকালো। তাতে দীপ্তর হাসি বেড়ে গেল শতগুণ। মার্জির অবস্থাও একই। সে নিজের হাসি লুকাতে জানালার বাইরে তাকালো। 8 ঘন্টার মধ্যেই বাস পৌঁছে গিয়েছে গন্তব্যে। তন্ময় অরুর হাত ছেড়ে দিতেই সে কুঁকড়ে উঠল।
ব্যথায় হাত অবশ হয়ে গিয়েছে এক প্রকার, নাড়াতেও কষ্ট হচ্ছে। তন্ময় তাকে ফেলে দিতেই দীপ্তকে নিয়ে নেমে গেল। অরু নিজের হাত চেপে নেমে এসেছে একটু পর, তার চোখের পাতায় তখনও জল। হেঁচকি তুলে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় তখন বাস হেল্পারের সাথে সাইকেল নামাতে ব্যস্ত। অয়নের সাইকেল নিয়ে মার্জি দৌড় লাগালো। সে দ্রুত পায়ে অয়নদের বাড়িতে সাইকেল রেখে সে নিজেরটা নিয়ে চলে যাচ্ছে। মোড়েই তার জন্য তার ভাই এহসান অপেক্ষা করছে। তন্ময় ধমকে সুরে বলল, দ্রুত ঘরে যা। অরুর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, সাইকেল নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছে। হুট করে ফিরে তন্ময়কে ভেঙেই গেল। তারপর আরেকটু গিয়ে আবারও মাথা ঘুরিয়ে জিব্বা দেখিয়ে চলে গেল ভেতরে। দীপ্ত যাচ্ছিল তন্ময়কে টেনে বাড়ির ভেতরে নিবে, তবে সেই রাগীভাবে তন্ময় তাকে তাকিয়ে আছে। তা দেখে দীপ্তর গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। আলগোছে চলে এসেছে সেও। যেতে নিয়ে বেশ কয়েকবার পিছু তাকালো। তন্ময় তখনও দাঁড়িয়ে। যতক্ষণ বাড়ির গেটে না ঢুকেছে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। ড্রয়িং রুমে মোস্তফা সাহেবের বসছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে আনোয়ারা সাহেব। সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন চিন্তিত চেহারা নিয়ে। মুফতি বেগম রান্নাঘর থেকে বারবার চলে আসছেন। কোনো কাজেই মন লাগছে না। বাচ্চাগুলো এই প্রথম এমনটা করেছে। আগে একটু লুকোচুরি করেছে, তবে কিছু সময়ের জন্য। এমন পুরোটা দিন পার করে দেয়নি। অরু ঢুকতেই আনোয়ারা সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ভেজা কাপড় চোপড় লক্ষ্য করতেই বললেন, কি করছো এগুলো মা? সুমিতা বেগম তেড়ে এসেছেন। অরুর কান টেনে বললেন, কিসের মা? ওর পা দুটো ভাঙবো আজ। দীপ্তকে ওহি সাহেব হাতের কাছে পেতেই পাছায় উদম চড় বসালেন। তবে একটাই চড় মেরেছেন। ছেলের গরম শরীর উপলব্ধি করে মারার সাহস পেলেন না আর। মুফতি বেগম ছেলেকে কোলে নিয়ে উপরে চলে গেলেন। অরুকে মাথায় কয়েকটা চড় দিয়েছেন সুমিতা বেগম, তবে আনোয়ার সাহেবের উপস্থিতি থাকায় মারতে পারেননি। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, কে দিয়ে গেছে তোমাদের অরু? তন্ময় ভাই। মোস্তফা সাহেব থমকে গেলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আশা নিয়ে শুধালেন, চলে গেছে? দেখেছিলাম দাঁড়িয়ে। মোস্তফা সাহেব বললেন, যাও দ্রুত কাপড় চোপড় পরে নাও, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা বড় চাচ্চু। অরু নাক টানতে টানতে ওপরে উঠছে। পিছু ফিরে দেখল মোস্তফা সাহেব বাহিরের দিকে যাচ্ছেন। নিশ্চয়ই তন্ময় ভাইয়ের আশায়। কিন্তু তন্ময় ভাই কি এখনো আছে? মোস্তফা সাহেব বেরিয়ে মোড়ের মাথায় তাকালেন। তন্ময় দাঁড়িয়ে আছে তখনও। তার দৃষ্টি বাড়ির দিকে ছিল। বাবা ছেলের দৃষ্টি মুহূর্তেই এক হয়ে গেল। অপ্রস্তুতভাবে নড়ে উঠলেন মোস্তফা সাহেব। এগিয়ে যাবেন নাকি বাড়ির ভেতরে চলে যাবেন? ছেলেকে কি তিনি ফেস করতে পারবেন? তন্ময় এগিয়ে আসলো না, তবে সেখানকার একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো এবং 2টো চায়ের অর্ডার দিল। মোস্তফা সাহেব এগিয়ে যাচ্ছেন ছেলের দিকে। দোকানের সামনে এসে পৌঁছে তিনি সময় নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তন্ময় তাকালো, ভাবলেশীন ভঙ্গিতে বলল, বসো বাবা। মোস্তফা সাহেব বসলেন। তন্ময় তার পাশে বসল। দোকানদার একটা চায়ের কাপ এগিয়ে দিতেই সেটা নিয়ে তন্ময় মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিল, আর একটা নিচে নিল। গরম গরম চায়ে চুমুক দিয়ে যাচ্ছে সামনে, বাবার দিকে তাকাচ্ছে না। মোস্তফা সাহেব তখনও ছেলেকে দেখতে ব্যস্ত। ছেলেটা তার শুকিয়ে গেছে, ক্লান্ত বিষণ্ণ চেহারা হয়ে আছে। তার বুকটা জ্বলে পড়ে ছারখার হতে লাগলো। এত কষ্ট করে এমন বড় রাজ্য দাঁড় করিয়ে কি হলো? এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ায় যখন সন্তানেরা সে টাকা ব্যবহার করে না? সাবিয়া রিক্সা, বাস, অটো দিয়ে চলাফেরা করে। বাড়িতে 2-3টা গাড়ি থাকতেও। আর ছেলের কথা কি বা বলবেন? নিজেদের ফ্যাক্টরি বিজনেস ছেড়ে অন্যের কোম্পানিতে চাকরি করে। হতশায়ী তিনি নির্বোধ হয়ে গিয়েছেন। তন্ময় জমিন থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকালো। খুব আদুরে কণ্ঠে প্রশ্ন করলো, কেমন আছো বাবা? মোস্তফা সাহেবের চোখ জোড়ায় জ্বালা করছে। তিনি ছেলেকে থেকে চোখ সরিয়ে নিলেন। নিজের লালচে চোখ জোড়া লুকানোর বৃথা চেষ্টায় পড়ে রইলেন। অসহায় গলায় বললেন, সন্তান বাবাকে ফেলে রেখে গিয়ে জিজ্ঞেস করছে কেমন আছে তার বাবা। চাটা ঠান্ডা হচ্ছে,
খেয়ে নাও। ভিজে কাপড় চোপড় পরে আছো এখনো, ঠান্ডা লেগে যাবে। বাসায় আসো, মা অপেক্ষায় আছে। ফিরতে হবে আমায় বাবা। মুস্তফা সাহেব ছেলের দিকে তাকালেন। তন্ময় উঠে 2 কাপ চায়ের টাকা পরিশোধ করলো। যাওয়ার জন্য পা বাড়িয়ে দাঁড়িয়ে রইল। যেতে পারছে না। মুস্তফা সাহেব নিজের বাড়ির দিকে চলে যাচ্ছেন। সে সেভাবে বসে থাকলে ছেলে তার যাবে না। ভিজে কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে। ছোট থেকেই খুব নাজুক স্বভাবের, অল্পতেই ঠান্ডা জ্বর লেগে যায় ছেলেটার। রাতেই অসুস্থ হয়ে পড়বে ছেলেটা। চিন্তায় মুস্তফা সাহেব বুকটা ব্যথা করছেন। অয়ন ভেজা কাপড় চোপড় পরে এখনো বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে। তার সামনে বাইক। সাবিহার ছুটি হতে 5 মিনিট বাকি এখনো। অয়ন হুট করে হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে গিয়েছে তার। নাক টান টান করছে। বৃষ্টি থেমে গিয়েছিল, এখন আবার পড়ছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। অয়ন একদিনের রাস্তায় তাকিয়ে রইল। তার অদ্ভুত এক ইচ্ছে জেগে উঠল তখনই। যদি সাবিহা শাড়ি পরে এমন বৃষ্টির রাতে ল্যাম্পপোস্টের রেখা অনুসরণ করে তার হাতে হাত রেখে হাঁটে, কেমন হবে? বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ সাবিহাকে তখন কেমন দেখাবে? অয়ন কিছুক্ষণ আগে 2টো সিগারেট কিনে এনেছিল। সেটা ধরালো। বড় বড় কয়েকটা টান মেরে ধোঁয়া ছুঁড়ে মারল মাথা উঁচু করে। আর চোখে খেয়াল করলো সাবিহা বেরোচ্ছে। আজ আর সিগারেট সরালো না, টেনেই যাচ্ছে। এক সময় চোখে চোখ পড়ল। আলগোছে সিগারেট পাশেই ফেলে দিল। সাবিহা হুট করে রেগে গেল, কিন্তু তার রাগকে নিয়ে আন্দাজ করতে পারছে না। অয়নের উপর সে চরম বিরক্ত। এই ভেজা কাপড় চোপড় পরে এখনো দাঁড়িয়ে, ছেলেটা কি পাগল? আর চোখে তাকালো। অয়নের টাই ঝুলে বুকের মাঝখানে দুলছে, চুলগুলো কপালের সামনে লেপ্টে আছে। আশ্চর্যজনকভাবে ভার্সিটির কোট ড্রেসে অয়নকে একদম বাচ্চা বাচ্চা লাগছে না। বয়স তুলনায় বেশ বড় বড় ভাব নিয়ে রেখেছে। সাবিহার চোখের সামনে অয়ন বাইকে উঠে বসেছে। বাইক স্টার্ট করে বসে যাচ্ছে না, যেমন সাবিহার উঠে আসার অপেক্ষায়। সাবিহা না দেখার ভান করে দাঁড়িয়ে। মাত্রই বাস এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা একবার বাসের দিকে তাকালো, তো একবার অয়নের দিকে। অয়ন সামনে তাকিয়ে তার দিকে তাকাচ্ছে না। সাবিহা বাসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মন বিচলিত। ভেজা কাপড় চোপড় পরিহিত অয়নকে দেখে তার ইচ্ছে করছে না আর বাসে যেতে। বাস আর অপেক্ষা করলো না, চলে গেল। সাবিহা দাঁড়িয়ে তখনও। বৃষ্টি হচ্ছে। সাবিহার কথাই তাকালো অয়ন। তার উপরেই তো বৃষ্টি পড়ছে। সে কিভাবে না জানা যে বৃষ্টি পড়ছে? সাবিহা আকাশের দিকে তাকালো। মৃদু বৃষ্টি। এই বৃষ্টিতে বাইক চড়ে গেলে এক আলাদা অনুভূতি কাজ করবে। এই অনুভূতি উপভোগ করতে চাই সাবিহা। এগিয়ে গেল বাইকের দিকে। যখন অয়নের কাঁধে হাত রেখে পেছনে উঠে বসলো, অয়নের ঠোঁটে বিশ্বজয়ের এক অমায়িক হাসি ফুটে উঠল। সে একটানে বাইক নিয়ে দূর দূরান্তে ছুটে চলল। সাবিহা প্রস্তুত ছিল না মোটেও। শক্ত করে ধরল অয়নের কাঁধ। ধীরে চালাও, অয়ন বলল। আমাকে শক্ত করে ধরুন সাবিহা। সাবিহার হৃদয় কেঁপে উঠল। সেই প্রথম তার নাম অয়নের মুখে শুনেছে। আগে কখনো নাম ধরে বলেনি। আমি তোমার বড়। অয়ন বৃষ্টির মধ্যে চেঁচিয়ে উঠল নিজের সর্বশক্তি দিয়ে। সাবিহা। সাবিহা ক্রোধের ভান ধরে সাজালো। অয়ন। অয়ন আরো জোরে তার নাম উচ্চারণ করলো। নিজের নাম যেন চারপাশ থেকে শুনছে সে। এই ব্যাকুল অনুভূতি কিভাবে অস্বীকার করবে? অয়ন শব্দ করে হাসছে। তার হাসির শব্দে সাবিহার ঠোঁটের কোণ উঁচু হয়ে আসছে। পরপর চোখ জোড়া বন্ধ করে ফেলল। বৃষ্টির ফোঁটা তার চোখ মুখে ভিজিয়ে দিচ্ছে। চুলগুলো খুলে গিয়েছে ততক্ষণে। ওনা ছুটোছুটি করছে, বিদায় সেটা পেঁচিয়ে নিল। অয়ন শব্দ করে বলল, আমাকে শক্ত করে ধরুন। এই না না, আমি ভয় পাই। ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবেন, আমি তো তাই চাই। আমি কিন্তু নেমে যাব। আমি নামতে দিব না আপনাকে। বাইক আরো স্পিডে চলছে। ভয়ে সাবিহা কখন ঘনিষ্ঠ হয়ে বসেছে খেয়াল করেনি। তার দুহাত অয়নের দু কাঁধে। ভয়ে খামচে ধরে আছে সেখানটাই। অয়ন বৃষ্টির মধ্যে উচ্চ স্বরে একটি গানের সুর তুলল। সে বৃষ্টি ভেজা পায়ের সামনে এলে যায়। ফোটে কামিনী।
আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আশ্চর্যজনকভাবে অয়নের গলা খুব সুন্দর। গান গাওয়ার ভঙ্গিমা বলে দিচ্ছে সে প্রায়শই গান গায়। সাবিহার খুব করে ইচ্ছে হলো একটা সম্পূর্ণ গান অয়নের থেকে শুনতে। পরক্ষণে নিজেকে মনে মনে বকলো, লজ্জার মাথা খেয়েছো? বুড়ো বয়সে একটা একটুখানি ছেলের মুখ থেকে গান শুনতে ইচ্ছে করে তার? নিজেকে নিজেই ভেঙালো সাবিহা। তারপর রাস্তায় নজর রাখলো। তবে এই বৃষ্টির রাতে বাইকে বসে অয়নের মুখে শোনা এই গান মনে হয় না সে কখনো ভুলতে পারবে। তার বুকের ভেতরে ধুকপুক করতে থাকা হৃদয় তাকে ভুলতে দেবে না। অনেকে রাস্তা ফুরিয়ে ফিরিয়ে তারপর বাড়ির সামিল বাইক থামিয়েছে অন। সাবিহা নেমে দ্রুত পায়ে বাড়িতে ঢুকে গেল, ফিরে তাকালো না। অয়ন ঠিকই তাকিয়েছিল, তার ঠোঁটে দুষ্টু হাসি। তার মন বলছে সে একটু হলেও সাবিহার মন নাড়াতে সক্ষম হয়েছে। হঠাৎ সাবিহা ফিরে এলো, ধমকে স্বরে বলল, এই ছেলে, যাচ্ছ না কেন? ধমক দিয়ে সে ঘরে ঢুকে গিয়েছে। অয়ন এবার শব্দ করে হাসতে লাগলো। হাসতে হাসতে বাইক স্টার্ট করে একটানে চলে গেল। আপাতত বাইক সে তন্ময়দের বাসার সামনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবে, একটা লম্বা ঘুম দিবে। শাহজাহান বাড়ির 3 দুলাল আর জ্বর ঠান্ডা নিয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার আশরাফুল রাত 9টায় এসেছিল ওরু, সাবিহা এবং দীপ্ত। এই 3 জনকে দেখে ওষুধ দিয়ে গেছেন। সাবিহা এবং দীপ্ত ওষুধ খেয়ে নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওরু জ্বর নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে। আর তাকে বাড়ির তন্ন তন্ন করে খুঁজছে সুমিতা বেগম। হাতে পেলেই চট্টর মেরে দিতে পারেন। ওরু ঘুরে ফিরে পৌঁছেছে মোস্তফা সাহেবের রুমের দিকে। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন অন্ধকার রুমে। ওরু হুট করে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল। মোস্তফা সাহেব ধরফর করে বুকে হাত চেপে ধরলেন। আর একটু হলে তিনি চিৎকার করে বসতেন। নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে ধমক দিলেন, ওরু। ওরু ঘুমন্ত কণ্ঠে বলল, সরি চাচ্চু। তারপর বোকাশোকা চেহারায় গভীর ভাবনা নিয়ে উস্কো খুস্কো অবস্থায় মোস্তফা সাহেবের রুমের লাইট জ্বালালো। লাফিয়ে বিছানায় বসলো। পাশের জায়গায় থাপড়ে মোস্তফা সাহেব বসতে ইশারা করলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসলেন। ওরু ফ্যালফ্যাল নয়নে তার পানে তাকিয়ে তারপর আরেকটু চেপে বসলো তার দিকে। মোস্তফা সাহেবকে হাতের ইশারায় মাথাটা তার দিকে আনতে বলল। মোস্তফা সাহেব আসতেই সে ফিসফিসিয়ে বলল, আমি জানি। কি? আমি জানি তুমি কেন চিন্তিত। কেন? তুমি তন্ময় ভাইকে নিয়ে চিন্তিত। আজ তন্ময় ভাই বৃষ্টিতে ভিজেছে না, তার তো নাজুক শরীর। অল্পতে জ্বর ঠান্ডা তাকে কাবু করে ফেলে। আজ তো তার তুখোড় জ্বর উঠবে। তুমি নিশ্চয়ই জানতে চাও জ্বর কতটুকু উঠেছে। বেশি না, কম। ডাক্তার পাঠাবে নাকি এসব ভাবছো? শোনো আমি বলি। মোস্তফা সাহেব ওরুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপাল চাপড়ালেন। এই মেয়ে নিশ্চয়ই জ্বরের বোধগম্য হারিয়ে ফেলেছে, তাই তার সামনে এমন আবল তাবল বকার সাহস পাচ্ছে। ডান হাতের উল্টো পাট ওরুর কপালে ছুঁয়ে দিলেন। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এই মেয়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠলে নিজের মধ্যে আর থাকে না, আবল তাবল বলে এবং করে। তার উপর ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আর হাঁটা চলা তো আছেই। মোস্তফা সাহেব নিচে নেমে আসলেন। সুমিতা বেগম তখন সোফায় নিচে দেখছেন। মেয়েটা তার এখানে লোকাল নাকি? মোস্তফা সাহেব দেখে দ্রুত তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ওরুকে পাচ্ছি না, আমার রুমে। সুমিতা বেগম মেয়েকে বকাঝকা করতে করতে উপরে উঠছেন। গিয়ে দেখেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে বিছানার কোনায়, যে কোনো সময় ফ্লোরে পড়ে যাবে। এগিয়ে গিয়ে ওরুকে উঠালেন, তারপরে নিয়ে চললেন নিজের রুমে। আজ বাবা মায়ের সাথেই ঘুমাবে সে। মোস্তফা সাহেব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমে। যেমন মনস্থির করেছেন, নিজেকে প্রস্তুত করে কল করলেন ম্যানেজারকে। ম্যানেজার আলামিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর ঘুমে তাকে মোস্তফা সাহেব একটি কাজ দিলেন। ডাক্তার আশরাফুলকে নিয়ে এক্ষুনি 4 নম্বর লাইনে 6 নম্বর বাড়ির 5 নম্বর ফ্ল্যাটে যাবে এবং আমার ছেলেকে দেখে আসবে। ওষুধপত্র অন্যান্য যা লাগবে দিয়ে আসবে। আদেশ দিয়ে তিনি পুনরায় নিজের রুমে চলে গেলেন। যতক্ষণ না ম্যানেজার আলামিন নিজের কাজ শেষ করে জানাবেন, ততক্ষণ মনে হয় না মোস্তফা সাহেব আর ঘুমাবেন।
ম্যানেজার আলামিন 6 নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে, আর দারোয়ান গেট খুলছে না। অচেনা মানুষের ঢোকার অনুমতি নেই। আলামিন বললেন, 5 নম্বর ফ্ল্যাটের একজন সদস্যকে ডেকে দিতে, তাহলেই হবে। দারোয়ান কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ডাক্তার আশরাফুল মাত্রই ম্যানেজার আলামিনের পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার হাত ঘুরে দেখছেন। তিনি সকাল থেকে ব্যস্ত রোগী দেখতে, এখনো বাড়ি ফিরতে পারেননি। তন্ময়কে দেখেই বাড়ি ফিরবেন। জবেদা বেগম পরপরই নিচে নেমে এসেছেন। দরজার সামনে এসে ম্যানেজার আলামিনকে দেখে চমকে উঠলেন। আলামিন সালাম জানালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, এত রাতে আপনি এখানে? শুনেছি তন্ময়ের জ্বর, তাই ডাক্তার নিয়ে এসেছি। কার থেকে শুনলেন? ওরও বলছিল আর কি। জবেদা বেগম তাদের ঢুকতে দিলেন, সাথে নিয়ে চললেন ওপরে। তন্ময়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠেছে। তিনি এত রাতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ফার্মেসিও সব বন্ধ। বাধ্য হয়ে সকালের অপেক্ষা করছিলেন। এখন যেহেতু ডাক্তার নিয়ে এসেছেন ম্যানেজার আলামিন, তিনি তার উপর ভীষণ কৃতজ্ঞ। সকাল সকাল ঘুম থেকে উঠে নির্লজ্জ অরু পেট ভর্তি গ্যাস্ট্রিক নিয়ে পুরি, সিঙ্গারা, সমোচা খাচ্ছে। তার চারপাশে ফিল আপ হয়ে আছে ব্যবহৃত টিস্যু দিয়ে। জ্বর কমেছে, তবে ঠান্ডা একটু কমেনি। তাতে কি, কলেজ যেতে হবে না দেখে সে মহা আনন্দে আনন্দিত। সে ঠান্ডায় কি উপলব্ধি করতে পারছে না। সাবিয়া এসেছে তার রুমে। এসে ঝাঁটা দিয়ে বিছানার চারপাশে থাকা টিস্যুগুলো নিচে ফেলে দিল। তারপর অরুর পাশেই শুয়ে পড়ল। তারও আজ ছুটি। সকাল সকাল উঠে শুনছে তার বাবা অফিস থেকে সিপ কলিক নিয়েছে। জ্বর নেই, তবুও তাকে রেস্ট নিতে হবে, কাজে যাওয়া যাবে না। অরু আপুর সামনে সমুচা ধরে বলল, একটু খাবা? না। একটু খেয়েই দেখো না। সাবিয়া উঠে বসলো। একটা সমোচা নিয়ে চিবুচ্ছে। জীবনের ফাঁকে সে অরুর দিকে তাকালো। অরু তার দিকে আশাহত চোখে তাকিয়ে নজর ফিরিয়ে নিয়ে বলল, কি চিন্তা করছো তন্ময় ভাইকে নিয়ে, তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য। তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কিসের বেরিয়ে পড়ি? তুই যাবি না এখন? গিয়ে দেখবি কি অবস্থা, তারপর আমাকে এসে জানাবি। যা। বললেই হলো? পারবো না, তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। বাবা যেতে দিবে না। দিবে দিবে, বড় যাচ্ছর মন এখন কটন ক্যান্ডির মতো, ছুঁয়ে দিলেই গলে যাবে। সাবিয়া দ্বিধাবোধ করছে, তবুও তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত। হাফ প্যান্ট, টি শার্ট, মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে এসেছে। হাতে টিফিন বক্স তার। কপালে থেকে ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মা তন্ময় ভাইয়ের ফেভারিট ডিশ রান্না করে দিয়েছে, তাড়াতাড়ি চলো, 11টা বেজে গেছে। ওরও হাত ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর দুয়ার উথাল পাথাল করে তৈরি হচ্ছে। সাবিহার মন আকুপাকু করছে। সেও যেতে চায় ভাইকে দেখতে, কিন্তু ওরু সাবিহার হাত টেনে দাঁড় করালো। সাবিহা অলরেডি তৈরি আছে। সে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেভাবেই সাবিয়াকে টেনে নিয়ে যাচ্ছে অরু। ড্রয়িং রুমে টিফিন বাক্স হাতে দাঁড়িয়ে সুমিতা বেগম। অরু আসতেই হাতে ধরিয়ে দিল বাক্স। সেও তন্ময়ের পছন্দের একটি ডিশ বানিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হাতের প্যাকেটখানা অরুর হাতে দিলেন। তিনি এনেছেন মোল্লা হোটেলের কাঁকড়া ভাজা। এখানকার কাঁকড়া তন্ময় খুব পছন্দ করে। তারপর সাবিহার দিকে তাকিয়ে শুধালেন, তুমি যাবে? না মানে বাবা। গেলে যাও, দেখে আসো। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাবিহা খানিকটা হাসলো। বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। মোস্তফা সাহেবের কড়া আদেশ ছিল, কেউ যেন ও বাড়িটায় না যায়। কারণ আছে অবশ্য। তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী সন্তান বেশি দিন আলাদা থাকতে পারবে না, তাদের ছাড়া ওদের মন টিকবে না, ঠিক চলে আসবে। কিন্তু তিনি ভুল। 2 বছর তো চলে গেল। এই দ্বিধার দেওয়াল টপকে তিনি গেলেন না, আর স্ত্রী সন্তানও এলো না। যাওয়ার সময় অরুদের সাথে রুবিও যোগ হয়েছে। তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানেই 10 মিনিটের রাস্তা, তাই গাড়ি নিল না, হেঁটে চলেছে। রাস্তার মোড়ে অ্যাজ ইউজুয়াল ওয়ান দাঁড়িয়ে বন্ধুদের সাথে।
অরুদের দেখে এবার এগিয়ে আসলো না, বরং দীপ্ত চেঁচিয়ে বলল, অয়ন ভাইয়া, আমরা তন্ময় ভাইয়ের বাসায় যাচ্ছি তাকে দেখতে। অয়ন খানিক হাসলো। অরু বলল, আমাদের সঙ্গে যাবে? যাওয়া হবে বুঝি? অবশ্যই, এসে পড়ো। হাতে এত কিছু, সব তন্ময় ভাইয়ের জন্য বুঝি? আমারও তো জ্বর হলো, কই আমার জন্য তো কিছু আনলে না? অরু একটা টিফিন বক্স অয়নের দিকে এগিয়ে দিল। এই নাও তোমার জন্য। অয়ন নিল, সাথে দীপ্তর হাতেরটাও নিয়ে নিল, কিন্তু সাবিয়ার হাতেরটা নিল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে সে সাবিয়ার পাশে হাঁটছে। আওয়াজ নামিয়ে নম্র সুরে জিজ্ঞেস করলো, রাতে জ্বর এসেছে? মাথা ব্যথা আছে এখনো। আমার কিন্তু এখনো জ্বর শরীরে। সাবিয়া আচমকা মাথা তুলে তাকালো অয়নের দিকে। অয়ন হেসে ফেলল। হেসে ভ্রু জোড়া উঁচু করে বলল, এই তো জ্বর সেরে গেল। সাবিয়া চোখ মুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে।